ঝিলের কাছে এসে ভালোবাসার কথা বলল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিলের বাড়িতে আসছে সাক্ষ্য, আর সেই জন্য ঝিলের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছে। এদিকে ঝিল তখন তার মাকে বলে, ওনার আসার কি দরকার বলো তো মা, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। এরপরেই ঝিলের মা বলে, শোন, উনি যখন নিজে থেকেই আসতে চেয়েছে তখন তো আর আমরা বারণ করতে পারি না। তুই আর এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাস না। একটা কথা মাথায় রাখবি যে যতই হোক ও কিন্তু তোর স্বামী, কথাটা ভুলে গেলে চলবে না। এরপরেই মিলি বলে, দেখ, ও যখন আসছে তার মানে তোর সাথে দেখা করতেই আসছে। তুই এত রিয়াক্ট করছিস কেন, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। এরপর পাড়া প্রতিবেশী বলে, হ্যাঁ তো, ও তো তোর বর হয়, বরের সাথে কেউ এরকম করে? ঝিল বলে, আমি কিছুতেই ওনাকে বর বলে মানি না। কেনই বা মানব? আমাদের বিয়েটা কি সেরকম কোনো পরিস্থিতিতে থেকে হয়েছে? হয়নি তো। তাহলে এই সম্পর্কটাকে কিভাবেই বা আমি মেনে নেব? এই সম্পর্কটাকে আমি কোনোভাবেই মানতে পারবো না, আমার পক্ষে মানা সম্ভব নয়। এরপরই সাক্ষ্য চলে এসেছে। অনেক ফল মূল আরও যা যা জিনিসপত্র লাগবে ঝিলের, সেগুলো নিয়ে এসেছে। এরপর ঝিল তখন বলে, আপনি? সাক্ষ্য বলে, কেন, আমি কি আসতে পারি না নাকি? ঝিল তখন বলে, আমি কি সেরকম কিছু বলেছি? সাক্ষ্য ঝিলের মায়ের হাতে সব জিনিসপত্রগুলো তুলে দেয় আর বলে, এগুলো সময় সময় ওকে খাওয়াবেন, ডায়েট চার্ট তো করাই আছে, ওই লিস্ট অনুযায়ী কিন্তু ওকে খেতে দেবেন, মনে থাকবে তো? তখনই ঝিলের মা বলে, হ্যাঁ বাবা, মনে থাকবে। অন্যদিকে দেখা যায় ঝিল তখন বলে, তো আপনি এখানে আসলেন কেন? মানে কিসের জন্য আপনি এখানে আসলেন সেটাই তো বুঝতে পারছি না। সাক্ষ্য বলে, কেন, আমি কি আসতে পারি না? অবশ্যই আমি আসতে পারি, কারণ তুমি আমার পেশেন্ট। পেশেন্টকে দেখা তো ডাক্তারের কর্তব্যের মধ্যেই পড়ে, তাই নয় কি? এরপরেই বস্তিতে যারা আরও ছিল সবাই তো আসে দেখতে। তারা তখন বলে যে, তুমি কি সব পেশেন্টকে এরকম বাড়িতে বাড়িতে দেখতে যাও, নাকি শুধুমাত্র ঝিলের জন্যই এখানে এসেছো? কোনটা? সাক্ষ্য তখন কোনো প্রশ্নেরই উত্তর দিতে চায় না। এরপর বলে, ঝিল, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমাদের কি একটু কথা বলার ব্যবস্থা করা যাবে? এরপরেই ঝিল বলে, আপনাদের মতন তো আমাদের অত বড় বাড়ি না যে যেখানে সেখানে কথা বলার জন্য একটা জায়গা পেয়েই যাব। এটা হলো আমার বাড়ি, দেখতেই তো পাচ্ছেন কতটুকু ছোট একটা ঘর। মিলি তখন বলে, ও মা, চলো আমরা বাইরে যাই। এরপর ঝিলের বন্ধুরাও ছিল আর পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের সবাইকে বার করে দেয় ঝিলের মা, আর সাক্ষ্যকে বলে, তোমার জন্য আমি একটা কিছু বানিয়ে নিয়ে আসি, চা বা কিছু কফি খাবে? কিন্তু সাক্ষ্য তখন বলে, না, আমি কিছু খাবো না। এরপরে মিলি বলে, কি যে বানিয়ে দিই? মিনতি বলে, তুমি তো অমলেট খেতে পছন্দ করো, তোমার বাড়িতে ঠিক যেভাবে অমলেট বানিয়ে দিতাম সেভাবে বানিয়ে দেব, খারাপ হবে না খেতে, তুমি একবার খেয়ে দেখতে পারো। সাক্ষ্য চুপ করে থাকায় মিলি তখন বলে, চলো না মা, আমিও আর তুমি বানিয়ে দিই, চলো। এই বলেই নিয়ে যায়। ঝিল তখন বলে, আপনি নিশ্চয়ই সই সাবুত করার জন্য কাগজপত্র নিয়ে এসেছেন, কই দেখান, কাগজপত্রগুলো দিন, আমি সই করে দিই। ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্য তখন বলে, তুমি যে এত বেশি কথা কেন বলো, আমি এটাই বুঝে উঠতে পারি না। আমি কোনো কাগজপত্র নিয়ে আসিনি, আর কোনো কাগজপত্রই বা নিয়ে আসতে যাব কেন, কিসের জন্য? দেখো, আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না, এটা মেনে নিতে শেখো। ঝিল তখন বলে, কেন দেবেন না? আপনি যতক্ষণ ডিভোর্স না দেবেন চৈতি ম্যাডামের সাথে তো আপনার বিয়েটা হবে না, তাই জন্যই বলছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা আমাকে দিয়ে দিন, তাতে আপনারও ভালো আর আমারও ভালো। এরপরই সাক্ষ্য তখন বলে, তোমার তো দেখছি আমাকে ডিভোর্স দেওয়ার খুবই তাড়া, কেন, কাউকে কি কথা টথা দিয়েছো নাকি? ঝিল তখন বলে, হ্যাঁ দিয়েছি, ধরে নিন দিয়েছি, তো আপনার অসুবিধা কেন? এরপর সাক্ষ্য বলে, এই পৃথিবীতে এমন কোনো কথা নেই যেটা ভাঙা যায় না, কথা দিলে কথা ভাঙাও যায়। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে ইনসাল্ট করবে না, হ্যাঁ? আমি জীবনে সব কিছুই মেনে নিতে পারি, ইনসাল্ট করাটা নয়, তাই অপমান করবে না আমাকে, ভুলে যেও না আমি কিন্তু একজন ডাক্তার। এরপরে ঝিল তখন বলে, তো আমি কি করব? আপনি কেন এসেছেন আমার সাথে দেখা করতে? আমার সাথে দেখা করতে আসলে এই সমস্ত কথা আপনাকে শুনতেই হবে, আমার কিছু করবার নেই। তার মধ্যেই মিলি বলে, মা জানো তো, আমার মনে হয় সাক্ষ্যবাবু আমাদের বোনকে নিয়ে যেতে এসেছে। তখন মিনতি বলে, কিন্তু তোর বোন যা ঠেটা, আমার তো মনে হয় না ও আর ওই বাড়িতে ফিরবে। অবশ্য ফিরবেই বা কেন, ওই বাড়ির লোক ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার মেয়েটা কি ফেলনা নাকি?
না না, আমিও কিছুতে চাই না যে ঝিল ওই বাড়িতে আর ফিরুক। ওই বাড়িতে ফিরলেই ওকে হাজারটা রকমের কথা শুনতে হবে, সেটা হয়তো আমারও ভালো লাগবে না। এরপর সাক্ষ্য বলে, শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি না এত বেশি জেদ করবে না, তোমাকে এত জেদ মানায় না, তুমি এখন দুর্বল আছো, তোমাকে এখন খেয়ে দিয়ে শক্তিটা ঠিক নিতে হবে। এরপরেই ঝিল তখন বলে, আপনার তাতে কি যায় আসে, আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না। এরপরেই ঝিলের মা আর দিদি সাক্ষ্যর জন্য খাবার নিয়ে আসি, কিন্তু সাক্ষ্য সেই অমলেটটা খেতে চায় না। ঝিলের মা বলে, এ কি বাবা, তুমি অমলেটটা খাবে না? তোমার জন্যই তো বানিয়েছি। সাক্ষ্য বলে, না, খাবো না। আগে আপনি আপনার মেয়েকে বলুন ভালোভাবে কথা বলতে। ও যেভাবে কথা বলে সেটা আমার একদমই পছন্দ হয় না। ওর কোনো অধিকার নেই আমাকে এভাবে অপমান করার। আপনি না ছোটোবেলা থেকে আপনার মেয়েকে ঠিক রকম শাসন করতে পারেননি। হয়তো ওকে মেরেছেন, বকেছেন, কিন্তু শাসনটা ঠিক অন্যরকমভাবে করতে হতো। ও যেভাবে মানুষকে অপমান করে সেটা একদমই ঠিক না। এরপরেই মিনতি বলে, এই ঝিল, তুই চুপ করবি, এত বাড়াবাড়ি করিস না। কিন্তু ঝিল চুপ করতে চাইই না। এদিকে পরের দিন ঝিলের মাকে আর দিদিকে ডেকে পাঠিয়েছে সাক্ষ্যর মা, দাদু আর ঠাম্মি। তখনই সাক্ষ্যর ঠাম্মি বলে, ওই তো ওরা চলে এসেছে। এই যে মিনতি, তুমি কি জানো যে তোমার মেয়ে আমার নাতিকে ডিভোর্স দিতে চাইছে না? তখনই মিনতি বলে, আপনি হয়তো জানেন না মাসিমা যে সাক্ষ্যবাবু আমাদের বাড়িতে গিয়েছিল। সাক্ষ্যর মা বলে, কেন গিয়েছিল ও? মিনতি বলে, সেটা আমি কি করে বুঝবো বলুন তো, ও তো আপনাদের বাড়ির ছেলে। আপনি বরং জিজ্ঞেস করে দেখুন। কেউ তো আমার বাড়ি গেলে আমি তো আর তাকে তাড়িয়ে দিতে পারি না, যতই হোক যাই হোক না কেন। একদিকে সাক্ষ্য তো আমাদের জামাই। মেজো কাকি বলে, শোনো, জামাই জামাই করবে না, এই সম্পর্কটাকে আমরা মেনেই নিইনি, আর জামাই জামাই করছো যে কি ব্যাপার? একটা কথা জেনে রাখবে, ঝিলের সাথে আমাদের সাক্ষ্যকে কখনোই মানায় না, আর মানাবেও না। আমরা সাক্ষ্যর অন্য জায়গায় বিয়ে দেব, ডিভোর্সটা হয়ে যাক শুধু একবার। তখনই মিনতি বলে, তো হয়ে যাক, আমি তো কিছু করিনি, আমি তো আটকাইনি, তো যদি হতে থাকে তো হবে। এরপরেই সাক্ষ্যর ঠাম্মি বলে, তোমার মেয়ে কি ডিভোর্স দিতে রাজি আছে? আমার তো মনে হয় না। মিনতি বলে, আমার মেয়ে সই করে দেবে আগেই বলেছে, কিন্তু যতদূর মনে হয় সাক্ষ্যবাবু বলেছে সে কোনোভাবেই এখন ডিভোর্স দেবে না। আশা করছি আপনারাও সেটা জানেন, তাই আমাকে এখানে ডেকে এই সমস্ত কথা জিজ্ঞেস করার আগে আপনারা আপনাদের ছেলেকে আরেকবার জিজ্ঞেস করে নিতে পারতেন। তখন সাক্ষ্যর মা ভাবে, সাক্ষ্যর জন্যই আজকে এই ঝিলের মা আর দিদির গলার সাউন্ড বেড়ে গেছে। জাস্ট সহ্য হচ্ছে না আমার ছেলেটা যে কি করে। কিন্তু সাক্ষ্য ঠিক করেছে সে কোনোভাবেই ঝিলকে ডিভোর্স দেবে না আর চৈতিকে বিয়ে করবে না। ঝিলকে যে ভালোবেসে ফেলেছে সাক্ষ্য, সেটা সাক্ষ্য নিজেও বুঝতে পেরে গেছে, আর সাক্ষ্যর বাড়ির লোকও বুঝতে পেরে গেছে।